দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশু। আপনারা জানেন যমুনা টেলিভিশনের রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে কথা বলে থাকি। গতকালকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যে দিল্লি হাই কমিশন তারা সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে কূটনৈতিক পত্র সেটি দিল্লিকে পৌঁছেছে এবং তার কোনো প্রতিক্রিয়া অথবা তার কোনো জবাব এখন পর্যন্ত বাংলাদেশ পায়নি। সেটি না পেলে কি করবে সেটি বুঝতে চাই এবং পরবর্তী পদক্ষেপ কি, তার আইনি চ্যালেঞ্জ কি সেটি যেরকম বুঝতে চাই, পাশাপাশি নানা ধরনের নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গতকালকে লঞ্চের মধ্যে যে 7 জনকে হত্যা করার ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফলে এই নিরাপত্তাহীনতা কেবল সাধারণ মানুষ নয়, জুলাই আগস্ট আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়েও নানা রকমের কথা লিখে আসা হচ্ছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হন। এইসব পরিস্থিতিতে কি করছে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেগুলো বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। তিনি সম্প্রতি বাংলাদেশ যে হাই কমিশন নয়াদিল্লি সেখানে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন। ফয়সাল, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার বড়ুয়া, আপনাকেও স্বাগত। এছাড়া আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগের ডক্টর সামিনা লুৎফা। ডক্টর সামিনা লুৎফা, আপনাকেও স্বাগত। আমরা আলোচনাটা শুরু করতে চাই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনাকে দিয়ে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে আমি নিজেও ছিলাম। সেখানে তারা বলছেন আমাদের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেখানে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নাই এবং যে কূটনৈতিক পত্রটি দেওয়া হয়েছে এটি ফিরিয়ে আনার যে আনুষ্ঠানিকতা বা প্রটোকল তার অংশ হিসেবে। কিন্তু এই চিঠির উত্তর ভারত দেবে কিনা, দিলে কবে নাগাদ দিবে এবং কতদিনের ভিতরে ফেরাবে, এরকম কোনো আইনি বাধ্যবাধকতা সম্ভবত এই চুক্তিতে নাই। ফলে এখন যে চেষ্টাটি হচ্ছে, গতকালকে একজন ডিপ্লোম্যাট বলছিলেন এই অনুষ্ঠানেই, এই চিঠিটি এইভাবে না দিয়ে যদি পররাষ্ট্র উপদেষ্টা অথবা প্রফেসর ইউনুস বা আরেকটু উচ্চ পর্যায়ের সরাসরি হাতে হাতে 1-to-1 আলোচনায় দেওয়া যেত, সেটি আরেকটু বেশি কূটনৈতিক গুরুত্ব হয়তো বহন করত। আপনার বিশ্লেষণ শুনতে চাই, তাকে ফেরানোর আইনি পথটা কতখানি শক্তিশালী আসলে এখন পর্যন্ত? দেখুন, যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চিঠিটা দেওয়া হয়েছে, এই ট্রিটের মধ্যে আসলে কিভাবে রিকোয়েস্টটা পাঠাতে হবে সেটাও বলা আছে। সেটা বলা হয়েছে প্রপার ডিপ্লোম্যাটিক চ্যানেল। প্রপার ডিপ্লোম্যাটিক চ্যানেল বলতে যে প্রধান উপদেষ্টাকে পাঠাতে হবে তা না, সেরকম কোনো বিষয় না। ফলে আমাদের পররাষ্ট্র সচিব যদি পাঠিয়ে থাকেন বা পররাষ্ট্র উপদেষ্টা যদি পাঠিয়ে থাকেন, সেটা আসলে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। এখানে মূলত যে টাইম ফ্রেমের ব্যাপারটা প্রশ্ন উঠছে, যে কতদিনের মধ্যে তারা রিপ্লাই করবে বা এটার একটা রেসপন্স দেবে, সেটা সময় উল্লেখ আসলেই নেই। কিন্তু সময় উল্লেখ না থাকলেই সেটা যে আসলে বছরের পর বছর ধরে ফেলে রাখবে, সেটাও আসলে কোনো কার্যকর সমাধান না। এক্ষেত্রে আমরা কোনো প্রচলিত আইনেও যদি এরকম টাইম ফ্রেম দেওয়া না থাকে, তাহলে আমরা সেটাকে চেষ্টা করি হচ্ছে ইন্টারপ্রেট করার জন্য যে বেস্ট প্র্যাকটিসটা কি। ইচ কেস, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে যদি আমরা বিচার করি যে কোন সময়টাকে একটা রিজনেবল সময় হিসেবে মনে করা হবে, সেই রিজনেবল সময়টা পরিপ্রেক্ষিত অনুযায়ী আমাদেরকে আসলে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে কথার কথা আমরা যদি মনে করি যে না, 2 মাস একটা রিজনেবল সময়, তাহলে সেটাই রিজনেবল সময়। দুটো স্টেটের মধ্যেই সে বিষয়ে আলাপ আলোচনা কূটনৈতিক পর্যায়ে আসলে যেতে হবে। আর আপনি যে শক্তির জায়গাটা বলছিলেন, এখানে আসলে শক্তির জায়গার চেয়েও শিষ্টাচারের প্রশ্নটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। যে আলোচনাটা সামনে আসছে না, সেটা হচ্ছে যে ভারত রাষ্ট্রের সাথে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের ট্রিটি হয়েছে, ব্যক্তির সাথে ব্যক্তির না। কিন্তু এখন যাকে প্রোটেকশন করার প্রশ্ন আসছে সেটা কিন্তু ব্যক্তি, তিনি কিন্তু রাষ্ট্র নন। রাষ্ট্রকে তিনি আর রিপ্রেজেন্ট করছেন না। ফলে তাকে ভারত রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রকে ফেরত দেবেন কি দেবেন না, এক্সট্রাডিট করবেন কি করবেন না, সেটা ওই এক্সট্রাডিশন চুক্তির মধ্যে কি আছে, ট্রিটিতে কি আছে, সেটা যেমন দেখা জরুরি, তেমনি আমাদের কূটনৈতিক শিষ্টাচারেরও প্রশ্ন। তারা ব্যাপারটাকে কিভাবে দেখবে? কারণ বাংলাদেশ অনুপ চেটিয়াকে ফেরত দিয়ে বন্দি বিনিময় চুক্তি করে কিন্তু তাদের গুড প্র্যাকটিসের জায়গাটা কিন্তু এক্সারসাইজ করেছিল। ফলে আমাদের তরফ থেকে একটা পজিটিভ নজির আছে। তাদের জায়গা থেকে তারা এখন বিষয়টাকে কিভাবে দেখবে সেটা সম্পূর্ণভাবে ভারতীয় কোনো বিশ্লেষক এটি বলার চেষ্টা করছেন যে আপনি যে অপরাধের কথা বললেন ভারতের, তাকে ফেরত চাওয়ার পরে প্রায় 2.5 বা 3 বছর পরে সম্ভবত বাংলাদেশ তাকে হ্যান্ড ওভার করেছিল একটা সুবিধাজনক সময়। ফলে সেইটি করারও তো নজির আছে। এটি ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার একটা রাজনৈতিক বাস্তবতা, কারণ সে দাবি করেছিল ওই পাশে গেলে, ভারতে গেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। না, এখানে ওই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে যে আপনার কোন কোন বিষয়গুলোকে আপনি এই চুক্তির মধ্যে এক্সট্রাডিশন করা যাবে বলে বলা হয়েছে। অনুপ চেটিয়ার যখন এক্সট্রাডিশনের প্রশ্ন আসে তখন তো আমাদের মধ্যে ট্রিটি ছিল না।
জি 2013-তে হচ্ছে আপনার এই এক্সট্রাডিশনটা ট্রিটিটা করাই হয় অনুপ চেটিয়াকে আসলে ফেরত পাঠানোর জন্য। ফলে একটা ইন প্লেস আপনার একটা সিস্টেম আছে, সেটার অনুযায়ী আপনি অ্যাক্ট করছেন, আর একজনকে পাঠানোর জন্য আপনারা আলাপ আলোচনা করে ট্রিটি নতুন করে তৈরি করছেন, ফলে প্রেক্ষাপটটা ভিন্ন। এই ট্রিটির মধ্যে কিন্তু বলা আছে যে আপনি কোন কোন অফেন্সকে এক্সট্রাডিশন যোগ্য অফেন্স হিসেবে ধরবেন। তাতে যে ন্যূনতম ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এমন একটি অফেন্স যেটাতে অন্তত পক্ষে 1 বছরের সাজা হবে সেরকমের। আর বলছে যে কিছু এক্সেপশন আছে, যদি পলিটিক্যাল কোনো পলিটিক্যালি পারসিকিউট করার জন্য কাউকে এক্সট্রাডিট করা হয় সেক্ষেত্রে তারা রিফিউজ করতে পারে। কিন্তু সেইটারও আবার এক্সেপশন দিয়ে বলছে যদি মার্ডার হয়, ম্যানস্লটার হয়, এই সমস্ত অভিযোগগুলো যদি আসে, বেশ কিছু এক্সেপশনের কথা বলা হচ্ছে যে এগুলো আসলে পলিটিক্যাল ওই এক্সেপশনের মধ্যেও কিন্তু পড়বে না। তা আমাদের তো এখানে মার্ডারের, ম্যানস্লটারের, গণহত্যার অভিযোগে কিন্তু আছে, ফলে এখানে ওই যুক্তিগুলো আসলে খোড়া যুক্তি। আপনার কাছে একটু যে প্রশ্নটা আনতে চাই, ব্যারিস্টার বড়ুয়া আইনি বিষয়গুলো বলেন, কিন্তু চূড়ান্ত অর্থে বিষয়টা সম্ভবত পলিটিক্যাল গুডউইল বা রাজনৈতিক সদিচ্ছার। দুই সরকারের মধ্যে 8 আগস্ট যে সরকার গঠিত হলো, ভারতের সঙ্গে যে সম্পর্ক, অফিসিয়ালি যে সম্পর্ক, সেইটা যদি আরেকটু স্মুথ না হয়, আরেকটু ওয়ার্কিং রিলেশন না হয়, তাহলে এটা ফিরিয়ে আনা কি খুব সহজ হবে? বা ভারতের এই 4-5 মাসের ভারতের যে ন্যারেটিভ, আমরা শুধু ভারতের মিডিয়াকে দোষারোপ করি, ভারতের সরকারের যে ন্যারেটিভ, ভারতের ডিপ্লোম্যাটদের যে ন্যারেটিভ, তাদের এক্সপার্টদের যে ন্যারেটিভ, সেটা দেখে আপনি কতখানি আশাবাদী আসলে? ধন্যবাদ নসু ভাই। আপনার একটা জিনিস দেখেন, আমাদের এই ফরেন মিনিস্ট্রি থেকে যে জিনিসটা পাঠানো হয়েছে সেটা কিন্তু একটা নোট ভার্বাল। আপনি ডিপ্লোম্যাটিক বিট নিজে বহুদিন করছেন, আপনি জানেন নোট ভার্বাল কী জিনিস। এটা কিন্তু এক কথায় বললে যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ফর্ম অফ ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন। এটা কিন্তু ইভেন সাইন্ডও থাকে না, আনসাইন্ড একটা চিঠি দুইটা দেশের মধ্যে এই জিনিসটা পাঠানো হয়, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে জিনিসটা করা যেতে পারে। সো এই জিনিসটা বাংলাদেশ গভর্নমেন্ট একটা নোট ভার্বাল পাঠাইছে। নোট ভার্বাল প্রাথমিক ধাপ। হ্যাঁ, এটা প্রথম এক্স্যাক্টলি যেটা বলে, এটা একটা প্রাথমিক ধাপ। এইটা একটা প্রসেস স্টার্ট করার জন্য জাস্ট একটা, আমি যেহেতু অফিসিয়াল চ্যানেলে পাঠানো হয়, অবশ্যই অফিসিয়াল, বাট এটা অফিসিয়াল ফরম্যাটের সবচেয়ে লোয়েস্ট ফরম্যাট বলা যেতে পারে। সো এই জিনিসটা ইনিশিয়েট করা হয়েছে, ইনিশিয়েট করে ইন্ডিয়াকে পাঠানো হয়েছে। ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি জিনিসটাকে অ্যাকনলেজ করছে, তাদের স্পোক্সপারসন জানাইছে যে তারা রিসিভ করছে। সো তার মানে এটা কিন্তু একটা 2-way কমিউনিকেশন অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। এখন এর পরবর্তীতে ওই যে এক কথায় বলে দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট, তারা এখন ইন্ডিয়া জিনিসটাকে পরবর্তী রেসপন্সটা কি দিবে, তারা রিসিভ করছে, রিসিভ করা রেসপন্স করা তো এক জিনিস না, তারা এখন জিনিসটাকে রেসপন্স কিভাবে করে সেটা তাদের উপরে। এখন আপনি যদি তাদের এই চিঠির প্রেক্ষিতে যদি তাদের মিডিয়ার বিশ্লেষণ বা তাদের যে সমস্ত ফরেন পলিসি এক্সপার্ট আছে তাদের বিশ্লেষণ দেখেন, কারণ এই মুহূর্তে তো তাদের গভর্নমেন্ট থেকে তো তারা এক্স্যাক্টলি যেহেতু কোনো প্রকার কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, রিসিভ খালি বলছে, সেহেতু তাদের ফরেন পলিসি এক্সপার্ট বা তাদের মিডিয়া স্টেটমেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে। যেমন আমি একটা শো দেখতেছিলাম সম্ভবত এনডিটিভিতে, আমাদের ফর্মার এখানে হাই কমিশনার ছিল ভিনা সিকরি, উনি কিন্তু জিনিসটা ফার্স্টেই বললো যে এই নোট ভার্বাল জিনিসটা এইটা আসতে পারে, এটা যেহেতু ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওইখানে আছে বলে আমরা সবাই জানি, ইন্ডিয়া যদিও অফিসিয়াল অ্যাসাইলাম কিন্তু দেয় না, কিন্তু আছে, সবাই জানি না আছে, যেহেতু আছে তার মানে হচ্ছে কোনো না কোনো পর্যায়ে এই ধরনের একটা ইনিশিয়েটিভ বাংলাদেশ গভর্নমেন্টের নিতেই হইতো, এটা আজ হোক কাল হোক নিতেই হইতো, যে একটা, কারণ আমাদের প্রসেসটা স্টার্ট করতে হবে, কারণ তো প্রসেসটাই স্টার্ট হয়েছে। এখন ওরা যেটা বলতেছে এই প্রসেস স্টার্ট হওয়া আর অ্যাকচুয়াল প্রসেস অনেক বড়, কারণ এখানে আমাদের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আছেন, উনি ভালো বলতে পারবেন যে আমাদের এটা কিন্তু একটা খুবই কমপ্লেক্স লিগাল প্রসিডিওর এক্সট্রাডিশন। প্রথম কথা হচ্ছে আমার জানা মতো, আমি যতদূর জানি এখানে কাউকে ফেরত, মানে কেউ যদি কাউকে পলিটিক্যাল প্রশ্নটা পরে আসে, কাউকে ফেরত পাঠানোর জন্য আগে তাকে কনভিক্টেড হইতে হবে, কনভিক্টেড না হইলে তো তাকে ফেরত পাঠানো যাবে না। শুধুমাত্র সমন জারি হয়েছে বা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু কাউকে পাঠানোর কোনো স্কোপ, সমন হইলেও বোধহয় করা যায় এটা। আচ্ছা, যদি আমি বলতে ভালো বলতে পারবো, আমি জায়গায় দুটো প্রেক্ষাপটই আছে। আচ্ছা ওকে, তাহলে আমি জায়গায় উনি এক্সপ্লেইন করবে, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বললাম। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে এটার ডেফিনেটলি একটা বিশাল কমপ্লেক্স প্রসিডিওর। সো এইটার আপনি যেটা এখানে রাইটলি ধরছেন যে এটা হচ্ছে এখানে লিগাল প্রসিডিওরের থেকে বড় জিনিসটা হচ্ছে এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা পলিটিক্যাল উইলের বিষয়, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, কারণ শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, তার সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল, ভারতের সে এক কথা বলে ভারতের ফ্রেন্ড ছিল। সো ভারত তার একটা ফ্রেন্ডকেও এখানে আশ্রয় দিছে, সো ভারত তাকে এখানে তার জুলাই আগস্টে তার অপরাধ প্রমাণিত হবে, বা আমরা সবাই জিনিসটা কী ছিল সেটা আমরা জানি, কারণ সেটা উনি প্রাইম মিনিস্টার ছিলেন, সেক্ষেত্রে উনি তো এই বিশাল 2000 মানুষ যে মারা গেছে সেটা তো হত্যার দায়ভাগ উনি এড়াতে পারে না, কিন্তু তার পরবর্তীতে কী হবে সেটা পরের বিষয়। কিন্তু এগেইন ওই যে উনি ওখানে আসে এবং
ওনাকে আমরা বাংলাদেশ থেকে ফর্মালি জিনিসটাকে রিকোয়েস্ট করে পাঠাবো, কিন্তু ইন্ডিয়া এটা কমপ্লাই করবে কিনা এটা কমপ্লিটলি ইন্ডিয়ার পলিটিক্যাল উইলের বিষয়। জি, এবং তারা বাধ্য না নিশ্চয়ই। exactly. জি, আমি একটু ডক্টর সাবিনা লুৎফা আপনার কাছে এই প্রসঙ্গে ছোট্ট করে একটু জানতে চাই, জুলাই আগস্টের আগ পর্যন্ত বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে আওয়ামী শাসন সেটির বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্য ছিল, যার ফলে 15-16 বছরের মেয়াদী একটি সরকারকে আপনার 36 দিনের চূড়ান্ত আন্দোলনে একটা পরিণতি ভোগ করতে হয়েছে। অনেকেই মনে করছেন, এমনকি খোদ বিএনপি মহাসচিব আজকে আবারও বলেছেন যে, গতকালকে বলেছেন যে ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে ঐক্যবদ্ধ হয়ে। এই ঐক্যবদ্ধ হয়ে আবারও নামতে হবে, এই প্রশ্নটা কেন আসছে? কোনো কারণে কি বিভিন্ন ইস্যুতে ঐক্যে ফাটল ধরলো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আসলে একটুখানি টেনে বলি যে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, জি। আচ্ছা, যেটা একটু আগে কথা হচ্ছিল এক্সট্রাডিশনের প্রসঙ্গে, এটা কিন্তু বাংলাদেশে আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে এই যে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং সেখানে আশ্রয় গ্রহণ, সেটা তো আসলে সকলের একটা জানা সত্য। এবং এরকম একটি পরিস্থিতিতে এই যে একটা আশঙ্কা বিভিন্ন আন্দোলনকারী শক্তির মধ্যে, সেই আশঙ্কাটা থাকবার কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে তার ওখানে অবস্থান। এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারতের যে অবস্থান, মানে আমরা ভারতের জনগণের মধ্যে থেকে অবস্থান, বিভিন্নভাবে পার্টি পলিটিক্সের সাথে সম্পর্কিত মানুষদের অবস্থান, এগুলো দেখে এবং ভারতের মিডিয়ার অবস্থান, সব মিলে কিন্তু এক ধরনের স্ট্রেইনড রিলেশনশিপ দুটো দেশের মধ্যে আমাদের কাছে মনে হচ্ছিল। এবং এরকম একটা বাস্তবতার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী যেই শক্তিগুলো, তারা নানাভাবে এই অভ্যুত্থানের পরে সংস্কার প্রসঙ্গে তাদের মধ্যে ভিন্ন মত আছে। সেই ভিন্ন মতটা থাকবে, সেটাই স্বাভাবিক, মানে এতে আমি আশ্চর্য হই না। কারণ যখন অভ্যুত্থান চলছিল, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের কথা আপনি বলছেন, তখন তো প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ এবং তার দুঃশাসন, এবং সেই কারণেই ঐক্যটি জরুরি হয়ে উঠেছিল, অত শক্ত হয়ে উঠেছিল। কিন্তু একমাত্র প্রতিপক্ষ সরে যাওয়ার পরে সংস্কার প্রশ্নে আসলে যেহেতু অনেক রকম রাজনৈতিক দল আছে, অনেক রকম নতুন রাজনৈতিক দল আসতে পারে, এই ধরনের অভ্যুত্থান পরবর্তী সময়ে নানান রকম রাজনৈতিক বিন্যাস এবং নতুন বিন্যাস, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ারই ফলাফল হিসেবে আমরা দেখছি যে নানান রকমভাবে বিভিন্ন রাজনৈতিক শক্তি, সেটা বিএনপি, জামাতে ইসলাম, নানাভাবে তাদের পয়েন্ট স্কোর করবার চেষ্টা করছেন। এবং এই স্কোর করবার চেষ্টাটা তো কিছুটা আমরা বুঝতেও পারি যে আগামী বছর যে ইলেকশনের তারিখ ঘোষণা হয়েছে বা 2026 পর্যন্ত যেটাকে টেনে নেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বটে। কারণ আমরা সংস্কারের সাথে সাথে নতুন একটি গণতান্ত্রিক প্রক্রিয়াও শুরু করেছি। এ কারণে এটা মনে হতে পারে যে বিভিন্ন দলগুলোর মধ্যে ঐক্য নাই বা তারা ভিন্ন ভিন্ন কথা বলছে, সেটা তো খুবই স্বাভাবিক এবং সেটাই ঘটছে এবং সেটা ঘটবারও কারণ রয়েছে। তবে এক্ষেত্রে ভারতের সরকারের যে ভূমিকা, সেটার দিকেও আমাদের একটু নজর রাখা প্রয়োজন। কারণ আমার যে কথাটা একটু আগে ফয়সাল উনি বলছিলেন যে আসলে ভারতীয় সরকারের রাজনৈতিক ইচ্ছার ব্যাপার, কারণ এখন আসলে আমাদের দেখতে হবে বাংলাদেশের মানুষ হিসেবে যে আসলে ভারত কি বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কটা স্বাভাবিকভাবে যেরকম চলছিল দুই রাষ্ট্রের সম্পর্ক, সেরকমটা রাখতে চান, নাকি একটি বিশেষ পরিবারের একজন বিশেষ বন্ধুর সাথে তার সম্পর্কটা তার ভারতের সরকারের কাছে গুরুত্বপূর্ণ? আমরা আশা করি না যে আজকের বাস্তবতায় বিশ্ব যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে দুটো দেশের মধ্যে সম্পর্ক দুটো দেশের সরকারের মধ্যেই ঘটবে। সরকারে নেই এরকম একটি রাজনৈতিক দলের একজন বা দুজন মানুষ যারা ওই দেশের সরকারের গুরুত্বপূর্ণ বন্ধু বা অ্যালাই ছিলেন, তারা কিন্তু ব্যক্তি হিসেবে অ্যালাই ছিলেন না। আমরা ধরে নিতে চাইব যে আসলে এটা সরকারের সাথে সরকারের সম্পর্কের ব্যাপার ছিল। সুতরাং সেটা
দুই সরকারের মধ্যেই এই সম্পর্কের সমাধানটা খুঁজতে হবে। এটা কোনোভাবেই একটি বিশেষ মানুষকে বা একটি বিশেষ পরিবারকে সেভ করার জন্য বা একটি বিশেষ রাজনৈতিক দলকে বাঁচানোর জন্য একটি দেশ আরেকটি দেশের সাথে, যে দেশের সাথে তার একটি বড় স্থল সীমান্ত রয়েছে, প্রায় বিশাল এবং প্রায় বলা যেতে পারে পৃথিবীর মধ্যে এত বড় সীমান্ত খুব কম দেশের মধ্যেই আছে। সুতরাং সেটা উভয় দেশের জন্যই, স্বার্থের জন্য খুব জরুরি যে আমাদের সম্পর্কটির মধ্যে কিছুটা র্যাশনাল বা যৌক্তিক আচরণ আমরা আশা করি। জি, সামিনা লুৎফা, আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করে বিরতিতে যেতে চাই। চাঁদপুরে যে লঞ্চ ডাকাতির ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা নিঃসন্দেহে উদ্বেগের, এবং সেই ঘটনায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি, হয়তোবা সময় লাগবে। কিন্তু আমরা যদি একটু দেখিও যে শুরুর দিকে বলা হচ্ছিল যে একটা বড় গণ অভ্যুত্থান, মাঝখানে 4-5 দিন সরকার ছিল না, তারপরে পুলিশের মনোবল ভেঙে গেছে, সিভিল প্রশাসনে অস্থিরতা, এই সব মিলিয়ে কি নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা বোধের যে জায়গাটা 4.5 মাস পরে এসে যদি সেটাকে মূল্যায়ন করতে বলা হয় সমাজবিজ্ঞানের মানুষ হিসাবে, মানুষের সেটা আসলে কতখানি উন্নত হলো, নাকি এরকমটাই হওয়ার কথা এখন যেটা হচ্ছে? সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আরেকবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমরা কথা বলছি পুলিশ প্রশাসন, জননিরাপত্তা, সেই সব বিষয় নিয়ে একটু কথা বলছি। ডক্টর সামিনা লুৎফা আছেন আমাদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর সামিনা, যে প্রশ্নটি ছিল যে নিরাপত্তা বোধ বা নিরাপত্তাহীনতা বা উদ্বেগ যাই বলি না কেন, সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহ, সেগুলো কি আসলে এরকম একটা বিশাল গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পরে 4.5 মাস পরে যেরকম আছে এরকমই থাকার কথা, নাকি কোথাও একটু ঘাটতি হচ্ছে বা সমন্বয়ের অভাব আছে, নাকি কেউ কেউ বলছেন পুলিশ বা প্রশাসন আন্তরিকভাবে এখন পর্যন্ত কাজ করছে না? আপনার বিশ্লেষণ কি? আমি আসলে একজন নাগরিক হিসেবে মনে করছি যে যথেষ্ট নিরাপত্তা আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু মানে যখন পুলিশ কাজ করছিল না সেই সময়টাতে কিন্তু নাগরিকরা ধৈর্য ধরেছেন, একসাথে মিলে ডাকাত ঠেকিয়েছেন, ট্রাফিক কন্ট্রোল করেছেন। কিন্তু এখন আমরা 4.5 মাস পার করে এসে আমাদের কাছে আমাদের মনে হওয়ার কারণ রয়েছে যে আইনের শাসন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি। নানান জায়গায় সংঘবদ্ধ সহিংসতা হচ্ছে, নানান ধরনের ঘটনা ঘটছে, এর মধ্যে ডাকাতি এবং নানান মানুষের ছুরিকাহত হওয়া, প্রাণ যাওয়া, এগুলো কিন্তু ঘটে চলেছে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমার ধারণা যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি আসলে দেখতে পাচ্ছি না। আমাদের কাছে ভাবার কারণ রয়েছে বিভিন্নভাবে নানান রকম প্রান্তিক মানুষরা এখনও নানান রকম সহিংসতার শিকার হওয়ার শঙ্কার মধ্যে আছেন। এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যতই বলি না কেন যে এখানে ভারতের নানান রকম উস্কানি এবং নানান রকম পাশের দেশের নানান রকম মানে মিডিয়াতে নানান রকম ভাবে ডিসইনফরমেশন বা অপতথ্য ছড়ানো হচ্ছে, কিন্তু যদি একটি ঘটনাও ঘটে থাকে তাহলে সেই ঘটনাটির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হলো এগুলো আসলে জনসাধারণের কাছে খুব পরিষ্কার হচ্ছে না। এবং সরকারের অবস্থান পরিষ্কার না হওয়ার কারণে নানান রকম সংঘবদ্ধ দল নানান রকম হিংস্রতা ঘটিয়ে চলেছে, যা মানুষের মধ্যে ভয় তৈরি করছে যে হয়তোবা সরকারটি এদিকে ঝুঁকে গেল বা সরকারটি ওদিকে ঝুঁকে গেল, অথবা সরকার দুর্বল, এ ধরনের একটা ধারণা জনমনে তৈরি হচ্ছে। সুতরাং এই ধারণাগুলো জনমনে তৈরি হওয়া মানে নিরাপত্তা কিন্তু আরও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। সে কারণে এখন সরকারকে এই নিরাপত্তা প্রদান করা এবং তার সাথে সাথে মানে মানুষের বেসিক সিকিউরিটির সাথে সাথে আরেকটা খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা এবং বাজারে যে দাম, সেই দামটা যে হারে বাড়ছে সব কিছুর, সেই জায়গায় যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করা যায় তাহলে মানুষের মধ্যে ক্ষুব্ধ হওয়া বেড়ে যাবে। এখানে আরেকটি বিষয় রয়েছে যে এই ক্ষুব্ধ মানুষরা যারা আসলে তার দৈনন্দিন চাহিদা মেটাতে পারছেন না, তারা একভাবে কিন্তু রিয়্যাক্ট করতে পারেন, সেটা একটা বিষয়। আর তৃতীয় যে বিষয়টি আমাদের খেয়াল করা প্রয়োজন সেটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা পারপিট্রেটর ছিলেন, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, সেই সব ব্যক্তিদেরকে ধরা যায়নি এবং তাদেরকে আমরা পার হয়ে যেতে দেখেছি, নানান জায়গা থেকে তাদের অডিও শুনতে পাই। এর ফলশ্রুতিতে জনমনে একটা ধারণা হওয়াটা স্বাভাবিক
স্বাভাবিক যে বিশেষ করে আহতদের চিকিৎসার নানান রকম অব্যবস্থাপনার কারণে যেগুলো আমরা খবরে জানতে পারছি, মনে হওয়াটা স্বাভাবিক যে বিচারটি হয়তোবা হবে না। সুতরাং এই ধরনের একটা পারসেপশন কিন্তু মোটা দাগে দূরবর্তী সময়ে আমরা যদি একটু চিন্তা করি দীর্ঘমেয়াদে মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার জন্ম দেবে। কারণ আমি যদি এরকম আমার এত মানুষের প্রাণ গেল, এত ওয়েল ডকুমেন্টেড, সেখানে যদি বিচারের প্রক্রিয়াটি ঠিক মতো না হয়, ধরতে পারা না যায় এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বড় ভূমিকা না দেখতে পায় নাগরিকরা, তারা কিন্তু সেখান থেকেও আরো এক ধরনের নিরাপত্তার শঙ্কা বা ঝুঁকি তৈরি হতে পারে। একদম পরিষ্কার সামিনুল। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপা যেখানে শেষ করলেন সেখান থেকে একটু শুরু করি। নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে তো আপনি বলবেনই। আমরা পড়ছিলাম যে আজকে ফরেন মিনিস্ট্রি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে গণ অভ্যুত্থানের এই সময়ে যে ম্যাসাকার হলো, যেসব হত্যাকাণ্ড হলো, সেটির জন্য জাতিসংঘের একটা তদন্ত কমিশন এসেছিল এবং তারা আনুষ্ঠানিকভাবে ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণ তথ্য যেগুলো তারা চাচ্ছে সেই সহায়তা তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে পায়নি। আমরা আজকে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন দেননি, তারা এটি স্বীকার করেছে যে এটি দিতে তারা পারেননি সময় মতো, এটি তাদের ফেইলিওর। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে তারা বিষয়টা ফ্যাসিলিটেট করছে। আসলে তারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সি তাদের কাছ থেকে সেগুলো তারা পাননি এবং এখনো দিতে পারেননি এবং তারা এখনো জানেন এটা কবে দিবেন। তারা আশাবাদী। ফলে এই বিচার যে স্পিরিট সেই জায়গাগুলো থেকে আমরা আসলে পারছি না, নাকি প্রশাসন ও পুলিশ কিংবা বিভিন্ন সংস্থা সব কাজে সহযোগিতা করছে না? দেখুন, এটা আমাদের অগাস্টের পরিবর্তনের ঠিক পরপর থেকে আমরা কিন্তু একটা কথা বলে আসছিলাম, সেটা হচ্ছে যে আপনি এভিডেন্সগুলোকে প্রিজার্ভেশনের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নানান জায়গায় এভিডেন্সগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে, কোনো ক্ষেত্রে আপনার মবের মাধ্যমে ডেস্ট্রয় হয়েছে, কোনোটা হয়তো পরিকল্পিতভাবে মব ক্রিয়েট করে দিয়ে হচ্ছে আপনার এভিডেন্সগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে। যেমন ধরেন ফরেন বিভিন্ন তথ্য, যেমন ধরেন আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত নানান তথ্য তো আসলে কাবার্ডগুলো সব বিভিন্ন লকারগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। মানুষজন কাপড় চোপড় যেরকম চুরি করে নিয়ে এসছে, সে সাথে তো আপনার বিভিন্ন ডকুমেন্টও আসলে ডেস্ট্রয় করেছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তেমনি অনেকগুলো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানাতে আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য ছিল, এভিডেন্সগুলো, কে কোন সময় কোন ডিউটিতে ছিলেন, কে আসলে সত্যিকারের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেই তথ্যগুলো কোথায় পাবেন আপনি? সেগুলো তো থানার রেজিস্টারে, তাকে তো নথিভুক্ত করেই, ডিউটি রেজিস্টারের নথিভুক্ত করেই কিন্তু বেরোতে হচ্ছে। কয়টা গুলি নিয়ে গেলেন, কয়টা বন্দুক পিস্তল নিয়ে গেলেন, তার সবটাই তো হচ্ছে আপনার থানার রেজিস্টারের মধ্যে আপনি পাচ্ছেন। সেটা তো জ্বালিয়ে দিয়েছেন। এরপরে ইন্টেনশনালি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আসলে এভিডেন্স ডেস্ট্রয় করা হয়েছে যারা পুরো অ্যাট্রোসিটির সাথে জড়িত ছিল। সেই সময় যদি আসলে রাষ্ট্রীয় পর্যায়ে একটা অন্তত ব্যবস্থা নেওয়া হতো, এই এভিডেন্সগুলোকে প্রকিউর করে কোনো একটা পার্টিকুলার, সেটা অ্যাটর্নি জেনারেল অফিস হতে পারে, ল মিনিস্ট্রি হতে পারে, কোনো একটা জায়গায় হোম মিনিস্ট্রিও হতে পারে, তারা যদি উদ্যোগ নিয়ে এগুলো প্রিজার্ভেশনের জায়গাটা চিন্তা করতেন, তাহলে কিন্তু আজকে এই যে এখন 4 মাস পরে প্রশ্নটা আসছে যে ওনারা বিভিন্ন জায়গায় তথ্য চেয়েছেন, এটা ওনাদের কাছেই রেডি রেফারেন্স থাকার উচিত ছিল। সেই জিনিসটা এখনও ওনারা অন্যদের কাছে চাইলে পাবেন কোথায়? অনেকগুলো এভিডেন্স তো নাই, অলরেডি হারিয়ে গেছে অনেক এভিডেন্স। তাহলে ইউএন টিম যারা এসেছিলেন তাদের যে প্রাইমারি কাজ ছিল সেটা কিন্তু তারা আসলে পুরো বিষয়টার একটা অগ্রবর্তী প্রতিবেদন তৈরি করা, তার আগে ভাগে এসে পরিস্থিতিটা দেখা, মূল ইনভেস্টিগেশন কিন্তু ওনাদের শুরুই হয়নি এখনো। তাহলে একটা আগেভাগে একটা টিম এসে ওনারা মাঠ পর্যায়ে দেখার চেষ্টা করছিলেন যে কিভাবে কাজ করা যায়, কোন কোন সেক্টরটাতে কাজ করতে হবে, কোন বিষয়গুলো ওনারা ধরবেন, কোন বিষয়গুলোকে অর্থাৎ ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনারা নেবেন। সেই প্রাথমিক স্টেজেই ওনাদের অভিযোগ হচ্ছে যে ফরেন মিনিস্ট্রির কাছ থেকে ওনারা এনাফ সাপোর্ট ওনারা পাননি। 1 মাসের উপরে কিন্তু ওনারা ছিলেন, দেশে ছিল 41 দিন ছিল, প্রায় 41 দিন। তাহলে একটা লম্বা সময়। তাহলে এই লম্বা সময় আমরা নানান ভাবে তাদের সাথে কিন্তু আমাদের মিট হয়েছে, নানান প্রোগ্রামেও তাদেরকে আমরা অতিথি হিসেবে পেয়েছি, এমনকি মায়ের ডাকের আয়োজন করা প্রোগ্রামেও আমরা তাদেরকে পাশাপাশি অতিথি হিসেবে কিন্তু পেয়েছি নানান আলোচনায়। অর্থাৎ ওনারা নিজেরা দেখেছেন যে পাবলিকের আসলে এনগেজমেন্টটা এখানে কীরকম, পুরো বিষয়টার প্রতি যেসব অপরাধগুলো ঘটেছে ওনারশিপটা কীরকম, সেগুলো ওনারা দেখেছেন। কিন্তু স্টেটের জায়গায় এই ঘাটতিগুলো তো আছেই। ওভারঅল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছি, সেটা আমরা আমাদের লাইফের মধ্যে, প্র্যাকটিক্যাল লাইফে যতটুকু দেখছি, একেবারে কোনো কিছু মুভ করছে না, একদম কিছুই হচ্ছে না, আগের মতো আটকে আছে সেটাও কিন্তু বলবো না। কিছুটা তো চলছে। অ্যাটলিস্ট আমাদের ট্রাফিকটাকে আমরা দেখছি যে হ্যাঁ, তারা একটু এনগেজ হয়েছেন, যেটা মোটেও ছিলেন না একেবারেই ছিলেন না প্রথম 2-3 মাস, অন্তত আমি 2 মাসের মতো বলবো
যে মোটেও তাদের কোনো এনগেজমেন্ট ছিল না। সেই জায়গাটা এখন ওনাদের কিছুটা এনগেজমেন্ট আমরা দেখি, কিছুটা স্বস্তি ফিরছে, কিন্তু তারপরেও আমাদের ট্রাফিকের অবস্থা ভয়াবহ। এই ট্রাফিকের কথাটা বলছি এই কারণে, যেটা আপনার সরাসরি দৃশ্যমান তাদের অ্যাক্টিভিটিস, আপনার কোন মামলায় কি তদন্ত করছে সেটা তো আপনার কাছে দৃশ্যমান থাকে না, ফলে তাদের অ্যাক্টিভিটিস বোঝার জন্য ট্রাফিকটা একটা বড় রকমের কিন্তু উপাদান আপনার বোঝার জন্য। কিন্তু অন্যান্য যে জায়গাগুলো বলছেন যে গুপ্ত হত্যা যেগুলো হচ্ছে, সেটার কিন্তু স্পেসিফিক একটা অ্যালার্মিং জায়গা আছে। গুপ্ত হত্যাগুলো কোথায় হচ্ছে, কারা হচ্ছে এবং কারা এর পেছনে থাকতে পারে বলে সন্দেহ। আপনি চাঁদপুরের যে লঞ্চে হত্যার কথা বলছিলেন, সেটাই দেখবেন পত্রিকার রিপোর্ট যেভাবে এসছে, সেখান থেকে যেটা দেখেছি শুধু 7 জনকে, ওই ক্রুকেই কিন্তু হত্যা করা হয়েছে। না একটা টাকা পয়সা, না কোনো কিছু কিন্তু লুট হয়নি। তার মানে এখানে মোটিভটা যদি দেখেন, এটা একটা মেসেজ দেওয়া। কিন্তু ওই হত্যাকাণ্ডগুলো তো আসলে সাধারণ কোনো ডাকাতি করতে গিয়ে হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ড নয়, কোনো লুটপাট নেই। অর্থাৎ অন্য যে সমস্ত ইন্টেনশনগুলো থেকে হত্যা হতে পারতো তার কোনোটাই কিন্তু নেই। এমন যদি হতো যে ওইটা ফেলে দিয়ে লঞ্চটাকে নিয়ে চলে গেছে, তাহলেও কিন্তু একটা বড় রকমের মোটিভ পাওয়া যেত। এখানে তাহলে মোটিভটা কি? এই মোটিভটাই হচ্ছে মেসেজ দেওয়া। যে এই মেসেজটা কি পলিটিক্যালি কারা, কোনো গোষ্ঠী বা সংঘবদ্ধ কোনো চক্র দিতে চাইছে কিনা, এই ক্র্যাকডাউন করাটা কিন্তু খুব জরুরি। আর এমনিতে যে সমস্ত স্ট্রিট অফেন্স যেগুলো হচ্ছে, ছুরি চাকু নিয়ে ঘুরছে, মোবাইল ফোন কেড়ে নেওয়া, এগুলো আগেও ছিল, কিন্তু এখন আরও বেড়েছে। যেহেতু আপনি পুলিশকে অতটা সক্রিয় না, এইটা তো আসলে সবাই দেখছে, সেটাও একটা অন্যতম কারণ এই হাইটেন্ড ইনসিকিউরিটিটা তৈরি হওয়ার পেছনে। রাস্তায় ছিনতাই হওয়া, বিভিন্ন এলাকা ভেদে আসলে এই অবস্থাগুলো অনেক বেশি ভয়াবহ। যেমন মোহাম্মদপুরের কথা আমরা প্রায় সময়ই দেখছি যে আলোচনায় উঠে আসছে, নানান রকমের অপরাধ। কিশোর গ্যাংগুলো আবার বেড়ে যাচ্ছে। কিশোর গ্যাংগুলো কিন্তু নিজেরা কখনো অপারেট করে না, এই বিষয়গুলো কিন্তু এটা মেজর কোনো পলিটিক্যাল পার্টির কেউ না কেউ এর পেছনে থাকেন, যারা হচ্ছে এদেরকে হাতে রাখেন নানান ধরনের অপরাধগুলো ঘটানোর জন্য। এটা আওয়ামী লীগের 15 বছর ধরেও কিন্তু এরা বিভিন্ন ঘটনায় ব্যবহৃত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদেরকে মারলো এই জুলাইয়ের আন্দোলনের সময়, তখনও দেখবেন যে তাদেরকে এই টোকাইগুলোকে ব্যবহার করে বা কিশোরদেরকে ব্যবহার করে কিন্তু মারা হয়েছে। তো সেই কালচারটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বের হতে পারছি না। ওই কেউ না কেউ আবার ওই একই ফর্মের মধ্যেই ভিন্ন নাম, ভিন্ন চরিত্র নিয়ে একই কাজই করে যাচ্ছে। এগুলো তো আসলে সংঘবদ্ধ অপরাধ। এই অপরাধগুলোকে আলাদাভাবে ক্লাসিফাই করা দরকার, আলাদাভাবে আসলে ক্র্যাকডাউন করার জন্য আইনি জায়গা থেকে এবং এর পুলিশিং এর মধ্যেও আমার মনে হয় যে কিছু পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন, সংস্কার দরকার। জি ফয়সাল, যেটি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছিলেন যে পুলিশের ভিতরে পুলিশ যে পুরোপুরি কাজ করছে না, সেটা আমরা খালি চোখেও বুঝি। আবার ধরেন পুলিশেরও কিছু ভাষ্য রয়েছে। পুলিশের আস্থা ফেরানোর জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, বিশেষ করে যে পরিস্থিতিতে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে পুলিশের বিরুদ্ধে 1,5-2 হাজার শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, জনতা হত্যার বড় অভিযোগ, পুলিশের একটা বড় অংশ চেন অফ কমান্ড তারা পলাতক, দেশ ছেড়ে পালিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। ফলে তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেটি বা কতখানি নেওয়া হলো? এবং সরকারের, আপনি সরকারের অংশ বলেই জিজ্ঞেস করছি, অগ্রাধিকারটা ঠিক আছে কিনা? যেমন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, সেই জায়গাগুলো নাকি সেই জায়গায় একটু ঘাটতি তৈরি হচ্ছে? এই জায়গায় আসলে অফিসিয়াল ক্যাপাসিটিতে আমার কোনো জবাব দেওয়ার কোনো স্কোপ নাই। আমি এখানে জবাব দিচ্ছি, ধরেন আমি তো অফিসিয়াল ক্যাপাসিটিতে আসছি কয়েকদিন হইলো, জার্নালিস্ট হিসেবে আমার নিজে অবজারভেশন ছিল, আমি জার্নালিস্ট এবং সিটিজেন হিসেবে এই জায়গায় বলতেছি। যেমন আপনার 5ই আগস্টের পরে অবভিয়াসলি প্রথম কিন্তু 2 দিন 48 ঘন্টা অ্যাটলিস্ট বলা যায় যে পুলিশের কোনো প্রেজেন্সই ছিল না, তাই না? তারপর পুলিশ ধীরে ধীরে কাজে ব্যাক করা শুরু করলো। আর আমরা যদি জুলাই এবং আগস্টের কিছু ভিডিও যেগুলো আমাদের ফেসবুকে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল, সেগুলো যদি, যেমন যাত্রাবাড়ি পুলিশের ঘটনা, এগুলা কিন্তু মানুষের জনমনে কিন্তু একটা ভালো অসন্তোষ তৈরি করছে। আপনি যদি এই ভিডিওগুলো এখনো মানুষ দেখে বারবার, মানুষের কিন্তু এই জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে অসন্তোষ আবার রাগ বা ফেরত আসে। সো পুলিশের উপরে আস্থা, কিন্তু প্রথম কথা হচ্ছে যে পুলিশ কাজে ফিরে কি করতেছে সেটা পরে আসে। মানুষের পুলিশের প্রতি সেই পরিমাণ বিশ্বাস, কারণ লাস্ট 15 বছরে পুলিশকে কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট যেভাবে ইউজ করছিল, এমনও কিন্তু কথা শোনা গেছে যে বাংলাদেশ হ্যাজ টার্ন ইনটু এ পুলিশ স্টেট, একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। সো এটা কিন্তু পুলিশের এগেইনস্টে বলার জন্য না, কারণ পুলিশ আসলে কিন্তু এমন পরিমাণ আনডু অ্যাডভান্টেজ পাইছে এবং মানুষের উপরে, মানে আপনার পুলিশ স্টেশনে কিন্তু মানুষ একটা পর্যায়ে মানুষ যেতে ভয় পাইতো, যে মানুষ এখানে গেলে মনে করতো যে হ্যারাসমেন্টের শিকার হবে। তো সেখান থেকে এসে গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার কারণে পুলিশের উপরে মানুষ ক্ষিপ্ত।
তারপর তো আস্থা ফেরাতে তো সময় লাগবে। এখন পুলিশ হচ্ছে আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বই তাদের। তারা যদি না থাকে, হ্যাঁ মানুষ আমরা যেমন আমরা প্রথমে দেখছি যে ছাত্ররা মানুষরা রাস্তায় রাত জেগে পাহারা দিচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে, বাট এটা তো সাস্টেনেবল কিছু না, পুলিশকে তো ব্যাক করতে হবে, কারণ এটা তো মানুষের পক্ষে তো সিটিজেন সবসময় সম্ভব না। তো তারা ব্যাক করে আসার পরে হ্যাঁ এখন তাদেরও যে আপনার আগে কিন্তু পুলিশের একটা ইনসেন্টিভ ছিল কি যে পুলিশ রাস্তায় কাজ করলে পুলিশের, এটা খুবই নোন, আমাদের টিআইবি রিপোর্টও বারবার আসছে, প্রচুর ব্রাইবারি ছিল। তারা এখন তো মনে হয় না সেইভাবে করতে পারতেছে, কারণ এখন ইন্টারিম গভর্নমেন্টের ওই যে কিন্তু তাদের এরকম কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, তারা পুলিশকে ওইভাবে এই পলিটিক্যাল কারণে কোনো ব্যাকআপ দিচ্ছে না, সো তাদের এই ব্রাইবারি স্কোপ নাই, তাদের মোটিভেশনের অভাব তো হইতেই পারে, কারণ সবাই তো আসলে, কারণ আমি বলতেছি না যে তাদের সবারই এরকম অবস্থা, বাট এই জিনিস আমার মনে হয় এই স্টেলমেটটা একটু দূর হতে টাইম লাগবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটা দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ডেটা ভিত্তিক, আপনার আইন শৃঙ্খলা অবনতি কতটুকু ঘটছে সেটার কিন্তু রেকর্ড থাকে, রেকর্ড যে আপনি গত বছর তার আগের বছরে এই সময় এই পিরিয়ডে কতটুকু মাগিং কতটুকু কিলিং হয়েছে সেটার একটা ডেটা। কদিন ডেইলি স্টারে পরশু দিন একটা রিপোর্ট আসছিল, প্রথম আলো ডেইলি স্টার দুইটাই কিন্তু ফ্রন্ট পেজে লিড স্টোরি ছিল মাগিং নিয়ে, ওই রিপোর্টটা দেখবেন যে খুব বেশি তফাৎ কিন্তু নাই, কিন্তু পারসেপশনটা কি, পারসেপশনটা হচ্ছে যে অনেক খারাপ, অনেক বেশি হয়ে গেছে। এটা পারসেপশন দূর করা কিন্তু আসলে কনফিডেন্স বিল্ডিং এর বিষয়, সেটা অথবা প্রত্যাশাটা অনেক বেশি থেকেও হতে পারে, এক্সপেকটেশন এক্স্যাক্টলি। আপনার ইন্টারিম গভর্নমেন্টের কাছে এক্সপেকটেশন তো অনেক মানুষের, এটা তো আমরা প্রতিনিয়তই দেখি, তাই না? আমরা তো প্রতিনিয়তই কোনো না কোনো দাবি দেখি। সো এগেইন এই দুইটার ব্যালেন্স আমার মনে হয় একটু সময়ের সাথে সাথে উন্নতি হবে, আর এখন যেহেতু নির্বাচনের একটা রূপরেখা দেওয়া হয়েছে, আমার ধরনের সিচুয়েশন বেটার হবে, আর একটু ইমপ্রুভ হবে। জ্যোতির্ময়, বিরতিতে যাই, আপনার কাছে একটু বিডিআর বিদ্রোহ নিয়ে একটা জট খোলার চেষ্টা, জেনারেল ফজলুর রহমানকে দিয়ে একটি কমিশন একটু আগে সেটি প্রজ্ঞাপন হয়েছে, ফলে সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব যে এই বিদ্রোহের জট খুলবে কিনা, এবং বিডিআর থেকে বিজিবি যার হাত দিয়ে হলো জেনারেল মইনুল ইসলাম, তিনি কালকে কমিশনটার উদ্যোগ নেওয়া হলো, আজকেই তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন কানাডা, তাকে এয়ারপোর্ট থেকে আটক করা হলো, এবং আমরা যখন কথা বলি কমিশন প্রধানের সঙ্গে উনি বলছেন যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ফলে আপনি এই মামলাগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করেন, সেই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ শুনবো। দর্শক, তার আগে আবার বিরতি নিচ্ছি। দর্শক, স্বাগত একবার। আমরা বিডিআর বিদ্রোহের জট খুলবে কিনা সেই প্রসঙ্গে কথা বলবো। এবার ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আছেন আমাদের সঙ্গে, সুপ্রিম কোর্টের আইনজীবী। যে তদন্ত কমিশনটা হলো এবং তাদের যে কার্যপরিধি, সময়সীমা, সেটা নিয়ে কি মনে হয় আপনার? এই বিদ্রোহর এক ধরনের বিচার তো হয়েছে, আমরা জানি বিজিবির নিজস্ব আইনে বিচার হয়েছে, আমাদের প্রচলিত আদালতে বিচার আছে, এবং অনেকে এখনো পলাতকও আছে, কেউ কেউ গ্রেপ্তার আছে। এই মামলার ভবিষ্যৎ কি এবং এই তদন্তে আসলে কি বেরিয়ে আসতে পারে? দেখুন, যে মামলাগুলো আমাদের সিভিল কোর্টগুলোতে, অর্থাৎ সাধারণ নাগরিকদের কোর্টে যে সমস্ত হয়েছে, বিজিবির নিজস্ব শাস্তির ব্যবস্থাপনার কথা বলছি না, ক্রিমিনাল কেসগুলো যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু একটা বড় রকমের অভিযোগ ছিল যে নিরপরাধ অনেককেই আসলে গণহারে ফাঁসানো হয়েছে এবং তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধী যারা ছিল তাদেরকে রাজসাক্ষী বানিয়েছে, কারো কারো হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার গল্প বানিয়েছে, যাদেরকে আসলে জেলখানায় হত্যা করার ঘটনাও ঘটেছে। এরকমের অভিযোগগুলো কিন্তু আছে। এই বিডিআর হত্যাকাণ্ডের একটি আসামির পরিপ্রেক্ষিতে আমিও এই মামলার হাইকোর্ট পর্যায়ে আইনজীবী হিসেবে আমার কাজ করার সুযোগ হয়েছে। ফলে বিভিন্ন তথ্যপাত্র, সাক্ষী কে কী বলেছে, কীভাবে এসছে, কনফেশনগুলো কীভাবে নেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের দেখার সুযোগ হয়েছে। একটা টিম আমরা একসাথে কাজ করেছি এই মামলাটাতে, কালেকটিভলি একটা আর্গুমেন্টও আমরা দাঁড় করিয়েছিলাম আদালতের সামনে। তো সেটা তো আলটিমেটলি নিচের আদালতের রায়গুলোকে সব বহাল রেখেই হচ্ছে হাইকোর্ট অবজারভেশন দিয়েছেন, সেটাকে অ্যাপিল করা হয়েছে। অ্যাপিলটা এখন পর্যন্ত পেন্ডিং আছে। টার্মস অফ রেফারেন্সে যে জায়গাটার মূল শুরুতেই যে কথাগুলো বলা হয়েছে যে পিলখানার হত্যাকাণ্ডের স্বরূপ উদ্ঘাটন, প্রকৃত সত্যটা কী ছিল, কারা কারা যারা ইনভলভ ছিল, এফআইআরের মধ্যে যাদের নাম এসছে তারা ছাড়াও দেশি বিদেশি আরও কেউ এটা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল কিনা, এ নিয়ে টার্মস অফ রেফারেন্সগুলো এসছে। সেটি আসলে প্রথম যে কথাটা আমার অভিব্যক্তির জায়গায় আমি যেটা বলবো, এটা একটা চরম একটা অমীমাংসিত বিষয় রয়ে যাচ্ছিল। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের যে দাবিগুলো ছিল, আমি তাদের প্রতি সমবেতি তাদের সাথে এবং সমবেদনা জ্ঞাপন করি এবং মনে করি যে এটা সেটেল হওয়া প্রয়োজন। এরকম এতগুলো সব ডেকোরেটেড অফিসারদেরকে হত্যা করা হয়েছে, সেটার আসলে প্রকৃত সত্যটা বের হওয়া প্রয়োজন। কারণ যারা ইতিপূর্বে এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তারা এটাকে রাজনৈতিক একটা চেহারা দেওয়ার জন্য
নানানভাবে কিন্তু সাধারণ মানুষকে যে সমস্ত, যেমন আমি পার্টিকুলার একটার কথাও যদি উদাহরণ হিসেবে বলছি, আমি যে বিডিআর সদস্যের জন্য আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলাম, তিনি গোলাগুলি শুরু হওয়ারও আগে থেকে দেয়াল পালিয়ে চট্টগ্রামে পালিয়ে চলে গেছেন। সেখান থেকে গ্রেপ্তার করে তাকে ফাঁসির আসামি হিসেবে পরবর্তীতে রায়ে তার ফাঁসি আদেশ হয়েছে। তিনি তো গোলাগুলির সাথেই সম্পৃক্ত ছিলেন না। এরকম অনেকেই আসলে যারা সত্যিকারের অপরাধী নন তাদেরকে আসলে ফাঁসানো হয়েছে, এবং মূলত দেখানোর চেষ্টা করা হয়েছিল যে দৃশ্যমান একটা বিচার হচ্ছে, ফাঁসি দেয়া হচ্ছে, যাতে পুরো বিষয়টাকে এক ধরনের ধামাচাপা দেওয়া যায়, প্রকৃত বিষয়গুলো যাতে উঠে না আসে। এখানে অনেকগুলো কথা, অনেক রকমের বিষয়ই তো আমরা এখন শুনছি, অনেক গুজবের ডালপালাও বিগত সময়ের মধ্যে মেলেছে। তো সেগুলো আসলে সেটেল হওয়া প্রয়োজন, এগুলো তো ঐতিহাসিকভাবেই সেটেল হওয়াটা খুবই জরুরি। সেটা হয়তো তদন্ত কমিশন, যেহেতু একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, সেই তদন্ত কমিশনের এখতিয়ার, যে কোনো স্বাধীন তদন্ত কমিশনের এখতিয়ার আসলে গভর্নমেন্ট যদি মনে করে যে না তাদেরকে সরকারি কর্মচারী হিসেবেও আসলে কোঅপ্ট করে নেবে, সেটারও করতে পারার মতো 1956-এর আইনের মধ্যে আছে। ফলে তাদের স্বাধীনতা থাকবে। যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিকভাবে বাধা দেওয়ার মতো কোনো শক্তিও আসলে থাকবে না। আমি আশা করব আসলে এখান থেকে কোনো না কোনো ভাবে একটা সত্য আসলে বের হয়ে আসবে। জি ফয়সাল, আপনার কাছে একটু জানতে চাই, মাহমুদুর রহমান মান্না উনি বলেছেন সরকার পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাফল্যের হার খুবই কম, তার বা তার দলের মতামত। আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বলেছেন নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে। ফলে সংস্কার এবং নির্বাচন এই দুটো কেন আসলে মুখোমুখি দাঁড়াচ্ছে? মানে বিষয়টা কি এরকম হওয়ারও নিশ্চয়ই সুযোগ ছিল যে সংস্কার শুরু হবে, নির্বাচিত সরকার সেটিকে কন্টিনিউ করবে, সেই জায়গায় না গিয়ে নির্বাচন দ্রুত করা এবং নির্বাচনের একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছে। তারপরেও এই দাবিগুলো আসলে কি সংস্কার প্রক্রিয়া নাকি এটাই জন আকাঙ্ক্ষা? ইন্টারিম গভর্নমেন্ট বা আমরা যেটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলতাম আগে, যদিও যেটা এখন আর কনস্টিটিউশনাল কোনো প্রভিশন নাই আপাতত, এটা কিন্তু মূল দায়িত্ব সবসময় একটা নির্বাচন পরিচালনা করা, 90 দিন বলেন যেটা আমাদের প্রভিশন আছে সেটার মধ্যে। কিন্তু একটা জিনিস তো আমরা বারবার বুঝতে হবে যে এটা, এই যেটা বললাম যেটাতে কনস্টিটিউশনাল প্রভিশন নাই, তার মানে এই যে এই ইন্টারিম গভর্নমেন্টটা এটা কোনো গ্রামার মেনে আসে নাই, এটা একটা ম্যাস আপরাইজিংয়ের পরে আসছে। এবং সেই ম্যাস আপরাইজিংটা হয়েছে 15 বছরের একটা দুঃশাসন অপশাসন যাই বলেন না কেন তার পরে আসছে। তো সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্টের কাছে আমরা বারবার যদি ইলেকশন রিলেটেড জিনিসপত্রই শুধু জানতে চাই, সেটা আমার কাছে মনে হয় যে সেটা একটা সাইড। কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু গণ অভ্যুত্থানের পরে ওই যে বলে না যে গণ অভ্যুত্থান নিজেই একটা ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা ছিল যে তারা কিছু সংস্কার কাজ করবে, এমন কিছু সংস্কার কাজ করবে যে সংস্কার কাজগুলো করার মাধ্যমে টেকসই এক্স্যাক্টলি গত 15 বছরে আমরা যে জিনিস ফেস করে আসছি সেটা যেন পরবর্তী প্রজন্মরা ফেস না করে। সো এখন এই কাজটা করার জন্য, সংস্কার কাজটা করার জন্য কেন ইন্টারিম গভর্নমেন্ট প্রবাবলি বেটার সুটেড, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে অবশ্যই। আমরা সংস্কার কাজ কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে যাবে এটা বলে নাই, সংস্কার কাজের রূপরেখা দিয়ে যাবে অথবা শুরু করে যাবে। তার পরবর্তীতে সবসময় কিন্তু ব্যাপারটা কি যে আমরা কিন্তু গত 15 বছরে ভোট দিয়ে কোনো সরকার নিয়ে আসতে পারি নাই, পিপলস ম্যান্ডেটেড কোনো সরকার কিন্তু ছিল না। সো আমরা আশা করতেছি যে পরবর্তী যে সরকারটা আসবে সেটা একটা প্রপার ইলেকশনের মাধ্যমে প্রপার মানুষের ম্যান্ডেট নিয়ে আসবে। সো প্রপার মানুষের ম্যান্ডেট নিয়ে এসে যে পলিটিক্যাল গভর্নমেন্টটা আসবে তারাই হয়তো সেই সংস্কার কাজগুলোর ফাইনাল ইমপ্লিমেন্টেশন করবে। কিন্তু রূপরেখা দেওয়ার জন্য কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট প্রবাবলি যে বললাম বেস্ট সুটেড, কারণ তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। পলিটিক্যাল এজেন্ডাওয়ালা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করতে হয়, ইন্টারিম গভর্নমেন্টের সেটার কিন্তু কোনো দরকার নাই। সো সংস্কার এবং নির্বাচন এটা কিন্তু মুখোমুখি যেটা, সেটার অনেকখানি রেটরিক্যাল। সেটা হ্যাঁ, সেটা আমরা মিডিয়াতে রেগুলার দেখতেছি, আমাদের পলিটিশিয়ানরা বলবে, পলিটিশিয়ানদের কাজ বলা, পলিটিশিয়ানরা বলতেছে, চাপ আসতেছে, সেই সব জিনিসগুলোই কিন্তু খুবই এক্সপেক্টেড। এটা এমন না যে কারণ যারা বড় দল, রাজনৈতিক দল, তারা চাবে তারা যত বেশি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারে। সো আর ইন্টারিম গভর্নমেন্টের কাজ, ওই যে তাদের মেইন কাজটা কিন্তু এখন শুধুমাত্র রিফর্ম, তারপর আপনার ইলেকশনের ডেট ঘোষণা বাদে একটা বড় কাজ হয়ে গেছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, যে যারা যে সমস্ত দাবি নিয়ে আসতেছে তাদেরকে জিনিসটাকে বোঝানো ঠিক আছে, ওকে ফাইন। সো আমার কাছে মনে হয় এক্সপেকটেশন ম্যানেজমেন্ট পয়েন্ট ঠিক আছে, কিন্তু সংস্কার আর নির্বাচন যে খুব বেশি মুখোমুখি সেটা যতটুকু আসলে দেখা যাচ্ছে এরকম আসলে না। আমার কাছে মনে হয় যে এটুকু স্পেস রাজনৈতিক দলগুলো আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় জায়গা আছে। সামিনা লুৎফা, আপনি যদি শুনতে পান, আপনি বলছিলেন যে কেন বিভক্তিটা
খানিকটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আমরা যদি একটু আমাদের রাজনৈতিক দলগুলোর কথা শুনি, যে মাঝে মাঝে কিন্তু তারা অনেক ইস্যুতে জাতীয় ঐক্যের কথা খুব জোরে সোরে বলছেন। সবশেষ ধরেন ভারতীয় গণমাধ্যম, তার সরকার, সেই ইস্যুতে কিন্তু সবাই একমত হলেন। সেটি 5 আগস্টের মতোই ঐক্য ছিল। আমি যদি ভুল না করি, আজকেই জামাতের আমির বলেছেন যে বাংলাদেশের দুটো শক্তি সবচেয়ে বেশি দেশপ্রেমিক, একটি হচ্ছে জামাত ইসলাম, আর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই 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 জামাত আমিরের এই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তাহলে অন্য যে রাজনৈতিক শক্তি বা অরাজনৈতিক শক্তি আছেন, নাগরিক আছেন, তারা কি আসলে দেশপ্রেমিক না? সেটা ভাবার তো কোনো কারণই নাই। এখানে আমরা আজকে আপনার সাথে যারা যুক্ত হয়েছি, কিংবা আপনার এই যে আমাদের বাংলাদেশের যে গণমাধ্যম, বা আরো এই যে কোটি কোটি জনতা, এরা কেউ দেশপ্রেমিক না? খালি ওনারাই দেশপ্রেমিক? এটা খুবই একটা ভুল প্রেমিস আমি মনে করি শুরু করার জন্য। কারণ এই শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে প্রত্যেকেই অংশী ছিলেন, প্রত্যেকেই নানাভাবে সামনে ছিলেন, এবং তাদের প্রত্যেকের স্টেক আছে এই বাংলাদেশের প্রতি, কারণ আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা এমন একটা বাংলাদেশের দিকে যেতে চাই যে বাংলাদেশটা আসলে বাংলাদেশপন্থী, যে বাংলাদেশটা এমন লোকের হাতে থাকবে যারা বাংলাদেশের মানুষের কথা, যারা প্রান্তিক মানুষ, যারা সবসময় নিপীড়িত হয়েছে, সেই মানুষগুলোর মানবিক মর্যাদার কথা ভাববে। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ধরনের দাবি, এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক একটা কৌশল মাত্র। এখন হয়তো উনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তাই, কিন্তু আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যে ভূমিকাই রাখুক না কেন, যেটা তার সাংবিধানিক যে ভূমিকা রাখবার কথা, সেই ভূমিকাই সে রাখবে। কিন্তু জনগণের দেশপ্রেম মাপার দায় দায়িত্ব আসলে অন্য কোনো রাজনৈতিক দলের নাই। কিন্তু আমরা আশা করব যারাই বাংলাদেশের পরিচালনাতে আসবেন, একটা নির্বাচনের মধ্যে দিয়ে আসবেন, তারা সকলেই দেশপ্রেমিক হবেন। তা না হলে আসলে কি করে দেশটার উন্নতি করা যাবে? আর আপনি যে ঐক্যের কথা বলছিলেন, আমরা ঐক্য তখনই দেখি সাধারণত যখন কোনো একটা বড় ঝুঁকির মধ্যে থাকি। যেরকম আমরা একটা বিষয় বললাম যে গণঅভ্যুত্থানের সময় একটা প্রতিপক্ষ ছিল, আবার দেখবেন অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বন্যা হলো, তখনও কিন্তু মানুষের মধ্যে অভূতপূর্ব এক ধরনের ঐক্য ছিল। টিএসসিতে ত্রাণের পাহাড় হয়ে গেল, এবং মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়ার জন্য এগিয়ে এসেছে। যে কোনো অভ্যুত্থানের পরপরই মানুষের এই স্বতঃস্ফূর্ততা থাকে। আমরা দেখেছি যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকলেও মানুষ কিন্তু অনেক কিছুকে সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখন এসে যেহেতু একটি সরকার গঠন হয়েছে, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, সুতরাং সরকারকেও নিশ্চিত করতে হবে যেন বাদ বাকি নাগরিকরা সমানভাবেই নিজেদের দেশপ্রেম প্রকাশ করতে পারেন। কিন্তু সংস্কার বনাম নির্বাচন, এক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে যারা রাজনৈতিক সংগঠন দল করেন তাদের মূল লক্ষ্যই থাকবে নির্বাচন করা। নির্বাচনের মাধ্যমেই আমরা গণতন্ত্রকে সুসংহত করতে চাই, কিন্তু নির্বাচনে পৌঁছানোর এখনো আমাদের সামনে কিছুটা সময় আছে, যেটা আমরা বুঝতে পারছি যে বাকি সকলেই মোটামুটি এটা মেনে নিয়েছেন। এবং এই যে সময়টুকু হাতে আছে, এই সময়টুকুতে যে অপরচুনিটি বা যে সুযোগ আমরা বহু বছর পরে পেয়েছি, সেই সুযোগটা আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের বাংলাদেশের জনগণ করে দিয়েছেন যে আমরা কিছু বিষয়ে পরিবর্তন সংস্কার করতে পারি। সেই জায়গায় কিছু সংস্কার কমিশন কাজ করছে, তাদেরকে তাদের কাজটা করতে দেওয়ারও প্রয়োজন আছে। কিন্তু এই কথা সত্যি যে সংস্কার যাই হোক না কেন, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের পলিটিক্যাল সদিচ্ছার উপরই কিন্তু আসলে সংস্কারের বাস্তবায়ন নির্ভর করবে। অনেক ধন্যবাদ ডক্টর সামিনা লুৎফা, ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ধন্যবাদ ফয়সাল মাহমুদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।